ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সম্ভাবনাটাই কেবল তৈরি হচ্ছে, বাস্তবায়নটা এখন পর্যন্ত আমরা হতে দেখিনি। আমরা একটু আলাপ করতে চাই, আগেই জানিয়েছি আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক এবং একই সঙ্গে চমৎকার রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। কাজী মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং আশা করি খুব ভালো একটা বিশ্লেষণ আপনার কাছ থেকে আমি জেনে নিতে পারবো। আমি শুরুটা করতে চাই সিরাজুল ইসলাম আপনাকে দিয়ে। প্রতিনিয়ত আপনি আসলে ইরান পরিস্থিতি ফলো করছেন এবং আমরা আসলে কয়েকটা শিরোনাম দেখে একটু শঙ্কাবোধ করছি। যেমন বেশ শক্ত একটা হামলার পরিকল্পনা হচ্ছে হরমুজে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, এরকম একটা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম আমরা দেখেছি। ওদিকে নিজে জামাতাকে পাঠাচ্ছেন নেগোসিয়েশনের জন্য, শান্তি চুক্তির জন্য ইসলামাবাদে। ইরান আবার তাদের দিক থেকে নানা রকমের নাটকীয়তাও চলছে সেদিক থেকে। সাধারণ নাগরিক হিসেবে আমি কি বিশ্বাস করব যে একটা শান্তি চুক্তি হতে যাচ্ছে, নাকি নতুন কোনো নাটক, কোনো আইওয়াস? ধন্যবাদ আপনাকে। আপনি সাধারণ নাগরিক হিসেবে, আমি সাধারণ নাগরিক হিসেবে, আমরা সবাই মিলে বিশ্ববাসী যারা শান্তির প্রত্যাশা করি, স্বাভাবিক জীবন চাই, তারা এরকম একটা চুক্তি প্রত্যাশা করি। কিন্তু এই রকম চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এখনই। আরো 2-5-10 দিনের ভিতরে সম্ভাবনা ক্ষীণ এই কারণে যে আমেরিকা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে পরিস্থিতি, এই জায়গা থেকে খুব সহজে চুক্তি হওয়ার কথা না। একদম সমস্ত সবকিছু বাদ দিয়ে যদি শুরু থেকে বলি, আমরা আমেরিকা ইরানের উপরে হামলা চালানোর অধিকার রাখে কোথা থেকে? এই যে যুদ্ধটা করছে, হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল মিলে, এই অধিকার তাকে দিল কে? এই প্রশ্ন যদি করি, ইরান যদি প্রশ্ন করে আলোচনা টেবিলে বসে যে জারেড কুশনার, আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যদি জারেড কুশনারকে প্রশ্ন করে যে তুমি তো ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি, তুমি বলো তুমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমি একটা স্বাধীন দেশের নাগরিক, তুমি আমার দেশের উপরে হামলা চালানোর অধিকার আন্তর্জাতিক কোন আইনের বলে রাখো? এর জবাব আছে? নেই। 1। 2 হচ্ছে যে একটা দেশের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু সংখ্যক মন্ত্রী, মিনিস্টার, সেনা কর্মকর্তা, বিজ্ঞানী একদম অবলীলায় পাখির মতো মেরে ফেললো, চোখের সামনে ঘোষণা দিয়ে। এবং শুধু তাই না, কাকে কাকে মারবে, কাকে কাকে লিস্ট করে লিস্ট থেকে বাদ দেয়, এগুলো করছে। এইগুলো কি কোনো আইনের কথা না কোনো সভ্য সমাজের কোনো বিবেকবান সভ্য মানুষের কথা? এই প্রশ্ন যদি আব্বাস আরাকচি করে এই ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিকে, জারেড কুশনারকে বা উডকপকে, কি জবাব দেবে? 2। 3 হচ্ছে যে পরমাণু সংকটকে কেন্দ্র করে এত কিছু, সেই পরমাণু সংকটকে যদি সংকট নিয়ে পরমাণু ইস্যুতে যদি আব্বাস আরাকচি প্রশ্ন করে যে তোমার কাছে বোমা আছে আর আমার কাছে পরমাণু কর্মসূচি আছে, কোনটা ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড? আমেরিকা কি জবাব দেবে? আছে জবাব? 3টা প্রশ্ন আসলে। আচ্ছা, 3টা প্রশ্ন। আমি আরেকটা প্রশ্ন করি, এই কথাগুলো বুঝতে হবে, এই কথাগুলো শোনা দরকার, খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন যদি করি যে তুমি এখন বলছো হরমুজ প্রণালী, এখন বলছো পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা, অমুক তোমাকে এটা সেটা, তুমি যা দিয়ে শুরু করলে যে আমার দেশের অর্থনৈতিক সংকট, মানুষের উপর আমার নির্যাতন, নিপীড়ন, এই তো। তা আমার দেশের অর্থনৈতিক সংকট যে কারণে আমার দেশের মানুষ বিক্ষোভ শুরু করলো আর দ্বন্দ্ব কেওয়াস কন্দু লাগলো এবং তুমি স্যাবোটাজ করার জন্য অস্ত্র দিয়েছো, সে কথা তুমি নিজেই স্বীকার করেছো, ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছে। তা তুমি কেন আমার দেশের উপরে তুমি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছো? আমার অপরাধটা কি? জবাব কি? তার মানে 4টা প্রশ্ন যদি আরাকচির পক্ষ থেকে আসে, এই 4টা প্রশ্ন যদি করে আরাকচি, মার্কিন প্রতিনিধি দলের কাছে বৈঠক হবে না, তাদের সাথে বৈঠক আজকে হবে না। তো এই প্রশ্ন যদি ধরলাম যে ফরমাল বৈঠক হলো, এই প্রশ্নগুলো যদি আব্বাস আরাকচি করে, আমি তো সাধারণ পর্যায়ে বহু দূর থেকে আমার মনে এই প্রশ্নগুলো আছে। আব্বাস আরাকচি যেহেতু প্রতিনিয়ত বিষয়গুলো হ্যান্ডেল করে, আব্বাস আরাকচির কাছে আরো অনেক টেকনিক্যাল আছে। আমি আরেকটু চুক্তি কিভাবে হয়, অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের কাছে একটু আসি। কাজী মাহবুবুর রহমান, আপনি বরাবরই এমন কিছু কারণ উল্লেখ করেন যে কারণটা হয়তো আমরা খুব একটা ভাবি না। নিউ ওয়ার্ল্ড অর্ডারটাকে চেঞ্জ করে নতুন একটা বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে, একটা ইঙ্গিত, একটা কথা আপনি বলেছিলেন। আর কি খুঁজে পাচ্ছেন আপনি যেটা নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করিনি এই যুদ্ধ নিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি সিরাজ ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে। জি। এখন প্রথম ব্যাপার হলো যে এটা তো আসলেই নৈতিকভাবে যায় না যে আপনি একটা দেশের উপরে আক্রমণ করবেন, কিন্তু আমরা এখন এটা খেয়াল করি না। বৈশ্বিক ব্যবস্থার গত 2 দশকে যে ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে
1997 সালের পরে একটা মারাত্মক ডেভেলপমেন্ট হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর কিছু সংস্কার কর্মসূচি ছিল বৈশ্বিকভাবে, গভর্নেন্স সংস্কার কমিশন মানে কর্মসূচি, সেগুলো কিন্তু আমরা প্রায় পিআরএসপির অধীনে, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারের অধীনে প্রায় পৃথিবীর 145টা দেশ এগুলো করেছি, প্রায় বাস্তবায়ন করেছি। প্রায় 1 যুগ ধরে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর এই শর্তগুলো বাস্তবায়ন করেছে। আমার কথা হলো এই 2 দশকে যে লিবারাল ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে, নিউ লিবারাল ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, তার ফলে আমরা এখন এমন এক শৃঙ্খলার মধ্যে আছি সারা বিশ্বব্যাপী, যে আপনি ট্রেড বলেন, ডেভেলপমেন্ট বলেন, ইকোনমিক ম্যানেজমেন্ট বলেন, আপনি অনেকগুলো বিষয়, যেমন ইকোনমিক ম্যানেজমেন্ট এখন পাবলিক গুডস হয়ে গেছে। মানে এটা আসলে এবং গ্লোবাল পাবলিক গুডস, যে আপনি অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি বাংলাদেশে খারাপ হয় এটা আমেরিকা ধাক্কা লাগে, থাইল্যান্ডে খারাপ হলে আমেরিকা ধাক্কা লাগে, আমেরিকা খারাপ হলে থাইল্যান্ডে ধাক্কা লাগে, এরকম হয়ে গেছে সারা বিশ্বে। যে কারণে অনেকেই বলতে চায় যে ইকোনমিক ম্যানেজমেন্ট একটা গ্লোবাল গুডস, সিকিউরিটি একটা গ্লোবাল গুডস। আপনার দেশে সিকিউরিটি নষ্ট হলে আমেরিকা সিকিউরিটি নষ্ট হয়, আমেরিকা সিকিউরিটি নষ্ট হলে আপনার দেশে নষ্ট হয়। এখন ব্যাপারগুলো হলো কি, আমরা আসলে এভাবে খেয়াল করি না। আপনাকে মনে করতে হবে, আমরা যখন বলি দেশ, আমরা কিন্তু গত 15 বছর যদি কিন্তু এই কথা শুনতাম যে দেশের উপরে মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের যারা ক্ষমতা ছিল তারা কিন্তু বলতো বাংলাদেশের ব্যাপারে এত ইন্টারভেনশন কেন করবে। আপনি দেশের প্রতিনিধি তখন হবেন যদি আপনি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বৈধভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকেন। এই প্রক্রিয়াটা কিন্তু পৃথিবীর অনেক দেশে লঙ্ঘিত হচ্ছে। এখন এইটার জন্যই যে আমেরিকা সব জায়গায় ইন্টারভেন করে তা না, কিন্তু আমি বলছি যে এইটা ইউরোপিয়ানরা কিন্তু করে না, নর্ডিক কান্ট্রি কিন্তু এটা ভায়োলেট করে না, কিন্তু আমাদের অনেক দেশ এগুলো কিন্তু ভায়োলেট করে। তখন এই আমেরিকা এই নিরাপত্তা, গণতন্ত্র, এইসব বিষয়গুলোকে মাথায় রেখে ওই সকল দেশের নাগরিকদের মুক্তির জন্য কিন্তু ইন্টারভেনশনটা করে, করার কথা বলে থাকে। তো এটা হয়তো কারোর কাছে বিশ্বাসযোগ্য, কারোর কাছে বিশ্বাসযোগ্য না, কিন্তু আমেরিকান সিটিজেনদের কাছে কিন্তু এটা অনেকটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছে গেছে যে না, গণতন্ত্রের জন্য যেহেতু আপনি যেভাবে কাজগুলো করছেন, আপনি তো আপনার ভিন্ন মতকে দমন করছেন মারাত্মক আকারে, তো তখন কিন্তু আপনি রাষ্ট্র হয়ে উঠার যে প্রকৃতি সেটা কিন্তু আপনি সর্বজন গ্রাহ্য না। আমরা অনেক সময় বলি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা কিন্তু রাষ্ট্রকে প্রতিনিধিত্ব সবসময় করে না। তাহলে আমি কি এই জায়গা থেকে এই অনুসিদ্ধান্তে আসতে পারি যে ইরান তাদের দেশের রাজনৈতিক যে মেরুকরণ বলুন বা রাজনৈতিক যে বন্দোবস্ত বলুন, সেটার মধ্যে ত্রুটি ছিল বলেই আসলে যুক্তরাষ্ট্র তাদের উপরে নিষেধাজ্ঞা সহ সবকিছু দিয়েছে? আমি তো এটার একটা কাছাকাছি মনে করি, কিন্তু সবগুলো যে খুবই নৈতিক এবং খুবই মানে ইথিক্যাল স্ট্যান্ডার্ডে নেওয়া যাচ্ছে আমাদের মত, মানে আমরা যারা এশিয়া থেকে আছি বা গ্লোবাল সাউথে আছি তারা যে সব একইভাবে নিতে পারি তা না। কিন্তু ওয়েস্টার্ন যে কনসেপ্ট, ওয়েস্টার্ন যে পারসেপশন, সেই জায়গাতে আপনি দেখবেন সবার মধ্যে কিন্তু ঐক্যমত্য আছে। এটা অনেক সময় আমরা বলি মুসলমান কারণে বা আমরা নন ওয়েস্টার্ন এসবের কারণে, কিন্তু আমরা আমাদের ত্রুটিটা কখনো দেখি না। যে আমি কেন নরওয়ের মতো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না, আমি কেন জার্মানির মতো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না, আমি কেন ফিনল্যান্ডের মতো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না, এই আলাপ কিন্তু আমাদের নাই। ইংল্যান্ডের মতো কেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, আমরা কেন সকল নাগরিকের অধিকার দিতে পারি না, এই আলাপ কিন্তু করি না। আমরা বলি আমরা দেশের জন্য, আমরা দেশের জন্য, আমরা দেশের মানুষের জন্য ক্ষমতায় থাকছি। এটা কিন্তু সবসময় দেশের মানুষের জন্য আপনি ক্ষমতায় থাকছেন এটা প্রমাণ করে না। এটা প্রমাণ করে যে আপনারা এখানে যদি একটু জানার চেষ্টা করি, হ্যাঁ, এখানে যে ছোট্ট একটা বিষয় একটু যুক্ত করে দেন তাহলে আলাপ করতে সুবিধা হয়। কারণ আমি বিরোধী থেকে ফিরে এসে নিশ্চয়ই আপনার এই কথার প্রেক্ষিতে সিরাজুল ইসলাম ওনার মতামত নিব। সেটা হচ্ছে যে ধরুন একটা দেশের রাজনীতির যে ধরন সেটা অনেকটা স্বৈরাচারতন্ত্রী, সেখানে অনেক ধরনের বিষয় আছে যে এই জিনিসটা আসলে কখনোই প্রত্যাশিত না। তার বিপরীতে নানা ধরনের ব্যাপার তো ঘটতে পারে, কিন্তু একটা দেশে যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি এভাবে হতে পারে। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, এটা যুদ্ধকে জাস্টিফাই করা অনেক কঠিন কাজ, এটা আমি জাস্টিফাই করতে চাই না, কিন্তু আমার মাথায় এগুলো আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বড় আকারে বিভিন্ন দেশগুলোতে নানান ধরনের ইন্টারভেনশন আছে, তার বৈশ্বিক পাওয়ার হিসেবে সেই ইন্টারভেনশন তার থাকবেই, সারা পৃথিবীর সব বৈশ্বিক পাওয়ার ছিল সবসময়। কিন্তু আপনি দেখেন মধ্যপ্রাচ্যের কতগুলো দেশে ইরানের প্রক্সি গোষ্ঠী আছে, আপনি বলেন, আপনি কি এটা অস্বীকার করতে পারেন? আমরা যে সবাই খালি ইরানের প্রতি, আমরা বাংলাদেশে গত 15 বছর ইরান কার সাথে ছিল এই আলাপ কিন্তু আমরা একবার উঠাই না। আমরা কিন্তু 5 আগস্টের শক্তি সবাই বলি, কিন্তু আপনি দেখেন গত 15 বছর কার সাথে ছিল। সাউথ এশিয়া ভারত পাকিস্তানের মতো যে লড়াই চলে সেই লড়াইয়ের ক্ষেত্রে ইরান কার পক্ষ নেয় এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। তো আমাদেরকে বুঝতে হবে যে ইরানের কিন্তু একটা রিজিওনাল শক্তি হয়ে ওঠার প্রবণতা আছে, এবং গত 500 বছর ধরে ইরানে যে মতবাদের মানে প্রিভিল করছে, যে মতবাদের গুরুত্ব আছে, সেই মতবাদটা কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক অস্থিরতাও তৈরি করছে।